প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা জৈব রসায়নের প্রথম ক্লাসটি নিব। আমরা আমাদের উপস্থাপনার বিষয় হিসেবে রেখেছি জৈব যৌগের শ্রেণীবিভাগ। আমরা জৈব যৌগ বলতে কি বুঝি প্রথমে আমরা জেনে নিই। পৃথিবীর সকল জৈব যৌগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কার্বন পরমাণু। কার্বন পরমাণু বিহীন কোনো জৈব যৌগ হয় না, অর্থাৎ সকল জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু বিদ্যমান। ব্যাপক অর্থে কার্বনের যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। কিন্তু সাধারণত জৈব যৌগের মধ্যে কার্বন ছাড়াও আরো অন্যান্য মৌল থাকে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি। প্রথমে আমরা কার্বন এবং হাইড্রোজেনের যৌগসমূহকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন সম্পর্কে আগে আমরা জেনে নিই। তাহলে আমরা আসব প্রথমে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? যে সকল জৈব যৌগের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন পরমাণু সমন্বয়ে যে সকল জৈব যৌগগুলো গঠিত হয় তাদেরকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে আমরা হাইড্রোকার্বন জানলাম, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন সমূহ আবার তোমার দুই প্রকার: সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন সমূহ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। জাস্ট আমরা একটু হাইড্রোকার্বন সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে আমরা জৈব যৌগের পূর্ণাঙ্গ সংজ্ঞায় আসব। তাইলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণু সমূহ শুধুমাত্র পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার বলছি যে যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণু সমূহ শুধুমাত্র একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে অ্যালকেনও বলা হয়। কি বলা হয়? অ্যালকেন। এদের একটা সাধারণ সংকেত আছে, সেটি হলো CnH2n+2, যেখানে n = 1, 2, 3 ইত্যাদি অখণ্ড পূর্ণ সংখ্যা অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই অ্যালকেনগুলো সম্পর্কে একটু জেনে নিই। অ্যালকেন, তাহলে n যদি 1 হয় আমরা পাবো প্রথম অ্যালকেন। n 1 হলে প্রথম অ্যালকেনটি পাবো, সেটি কি? C, এখানে 1, যদি 1 বসাই দাও তাহলে CH4। এটির গাঠনিক সংকেত আমরা, যেহেতু কার্বনের যোজনী 4 এবং হাইড্রোজেনের যোজনী 1, ফলে 1 যদি 4টি কার্বন 4টি হাইড্রোজেনের 4টি কার্বনের যোজনীর সাথে যুক্ত হয়ে মিথেন অণুটি গঠন করে। এটি হলো মিথেন। এই অ্যালকেনের
আমরা যদি এদের নামকরণ করব, অ্যালকেন সমূহের নামকরণ করা হয়ে থাকে গ্রিক রূপকথা, গ্রিক মাইথোলজি থেকে। গ্রিক মাইথোলজি অনুযায়ী যে গ্রিক দেবতা, তাদের 4 জন গ্রিক প্রধান দেবতা, মিথ, ইথ, প্রো, বিউট, এই তাদের নামানুসারে অ্যালকেন সমূহের নামকরণ করা হয়। প্রথম অ্যালকেনটিকে নামকরণ করা হয় মিথ থেকে, মিথের সাথে এএনই যোগ করে মিথেন। তাহলে সেক্ষেত্রে কি আসবে? এটা মিথেন। আবার n=2 হলে সেটি হবে C2H6। এটি ইথ থেকে আসছে, সেজন্য এর নাম এএনই যোগ করে ইথেন। এবার আমরা এর গাঠনিক সংকেত লিখব। যেহেতু আমরা সংজ্ঞায় বলেছি যে অ্যালকেনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণু সমূহ যতটাই থাকুক না কেন, কার্বন পরমাণু পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এখানে আছে 2টি কার্বন, এরা পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হলো, দিয়ে দিলাম। তাহলে কার্বনের, এই কার্বনের আরো যোজনী আছে 3টি যোজনী ফাঁকা, এখানে 3টি যোজনী। তাহলে আমাদের হাইড্রোজেন আছে 6টি, প্রত্যেকটি হাইড্রোজেন এক যোজি, তবে 6টি হাইড্রোজেন পরমাণু এইভাবে তার সাথে যুক্ত হবে। এটি হলো ইথেনের বিস্তৃত গাঠনিক সংকেত। এটি ইলাবোরেট স্ট্রাকচার, আমরা বলি ইলাবোরেট স্ট্রাকচার, বাংলায় বলা হয় বিস্তৃত গাঠনিক সংকেত। বিস্তৃত গাঠনিক সংকেত। তাহলে এখানে শুধুমাত্র কার্বনের বন্ধন সমূহ দেখে যদি হাইড্রোজেনের বন্ধন সমূহ দেখানো না হয়, তখন সেই সংকেতটি সংক্ষিপ্ত সংকেতে পরিণত হয়। সেটিকে বলা হয় কনডেন্স স্ট্রাকচার বা সংক্ষিপ্ত গাঠনিক সংকেত। যেমন আমরা কার্বনের 2টি বন্ধন, একটি বন্ধন রেখে দিলাম, অর্থাৎ কার্বনের বন্ধনটি রেখে দিয়ে হাইড্রোজেন বন্ধন যখন দেখানো হয় না, কিন্তু তাদের পরমাণুর সংখ্যাটাই দেখানো হয়, সেই সংকেতটাকে বলা হয় সংক্ষিপ্ত সংকেত বা কনডেন্স স্ট্রাকচার। যেমন এখানে 3টা হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন বন্ধন দেখাই না, জাস্ট হাইড্রোজেনটা দেখাই না, এখানে 3টা। এটি হলো কনডেন্স স্ট্রাকচার। হ্যাঁ, কনডেন্স স্ট্রাকচার বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গাঠনিক সংকেত, সংক্ষিপ্ত কি গাঠনিক সংকেত। আচ্ছা, তাহলে আমরা n=3 হলে আমরা পাবো C3H8, এটিকে বলা হয় প্রোপ, মিথ, ইথ, প্রোপ, বিউট। আমরা একটু লিখে দিই, এখানে এটার নাম আসবে মিথ, এটা হলো ইথ, এটা প্রোপ, আর এটা হলো 4 নম্বর আসবে বিউট। প্রোপ থেকে এটা আসবে প্রোপেন। এটি হলো, তাহলে এর গাঠনিক সংকেত কি? আমরা 3টি কার্বনকে আমরা পাশাপাশি লিখে দিলাম, প্রত্যেকটি কার্বনকে পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত করলাম। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করে আমরা ইলাবোরেট স্ট্রাকচার না লিখে একদম সংক্ষিপ্ত স্ট্রাকচার লিখে ফেলি। এটা CH3, এটা CH2, এটা CH3, অর্থাৎ দেখতেছি এটি হলো সংক্ষিপ্ত গাঠনিক সংকেত প্রোপেন। ঠিক একইভাবে n=4 হলে সেটি কি হবে? C4H10। সেটি গাঠনিক সংকেত লিখব কিভাবে? আমরা 4টি কার্বন আমরা পাশাপাশি লিখে দিলাম, প্রত্যেকে একক বন্ধন যুক্ত করলাম, এর সাথে 3টি হাইড্রোজেন, এর সাথে 3টি হাইড্রোজেন, মাঝখানের যে কার্বনের সাথে 2টি করে হাইড্রোজেন যুক্ত হবে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, 2টা বন্ধন গেল, আর বাকি 2টা বন্ধনের সাথে 2টা যোজনী 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এটি হলো বিউটেনের তোমার সংক্ষিপ্ত গাঠনিক সংকেত। তাহলে আমরা এখানে অ্যালকেন গুলো আমরা একটু জেনে নিলাম। এবার আমরা আসবো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনের অণুতে
দুইটি কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয়, অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একটি যতগুলো কার্বন থাকুক না কেন, দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রিবন্ধন, অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রিবন্ধন থাকবে, অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে তাদেরকে বলা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার বলছি, যে সকল হাইড্রোকার্বনের অণুতে, ঠিক এগুলো মুছে দিলাম, যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণুর সমূহের মধ্যে একটি দ্বিবন্ধন অথবা অন্তত একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রিবন্ধন যদি থাকে তখন তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সেই জন্য অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় অ্যালকিন, অপরটিকে বলা হয় অ্যালকাইন। তাহলে অ্যালকাইন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য কি? যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়, আর যে সকল হাইড্রোকার্বনের অণুতে বিদ্যমান কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকাইন। এবার আমরা প্রথমে অ্যালকিনকে নিয়ে একটা আলোচনা করব। অ্যালকিনের একটি সাধারণ সংকেত আছে, সেটি হলো CnH2 আছে, যেখানে n is equals 2, 3, 4 ইত্যাদি অখণ্ড পূর্ণ সংখ্যা। কারণ এখানে n এর মান সর্বনিম্ন 2 হবে। কেন 2 হবে? কারণ কমপক্ষে দুইটি কার্বন লাগবে একটি দ্বিবন্ধন দেওয়ার জন্য, অন্তত একটি দ্বিবন্ধন তো থাকতে হবে, একক বন্ধন না থাকলেও কিন্তু দ্বিবন্ধন, দুইটি কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন থাকার জন্য কমপক্ষে সর্বনিম্ন দুইটি কার্বন পরমাণু দরকার। সেই কারণে n এর মান 2। তাহলে n is equals 2 হলে আমরা অ্যালকিন কি পাবো? C2H4। এখানে আবার আমরা আসছি n is equals 3 হলে সেটি হবে C3H6। n is equals 4 হলে সেটি হবে C4H8। এবার আমরা তাদের একটু নামকরণ করব এবং গাঠনিক সংকেত লিখব। তাহলে এদের যে নামকরণ, এখানে একটি বিশেষভাবে বলা যায়, অ্যালকেন ব্যতীত যত সকল জৈব যৌগের নামকরণ আসবে সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামকরণ থাকে। আবার বলছি, অ্যালকেন ব্যতীত সকল জৈব যৌগের নামকরণ করতে হবে অণুতে বিদ্যমান সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম থেকে, নামকরণ থেকে। সেটি কি? যেমন এখানে এই যৌগটিতে এটি অ্যালকেন না, আমরা জানি সেটি অ্যালকিন। এরকম এই যেহেতু অ্যালকিন, যেহেতু সে অ্যালকেন না, তাইলে এর অণুতে দুইটি কার্বন আছে, এর সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম থেকে এর নাম হয়। তাই সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনটা কি? C2H6। এটি হলো কি আমরা বলছি ইথেন। ইংরেজি নামটা দেখলে নামকরণটা বুঝতে সুবিধা হবে। সেটি হলো ইথেন, THAN। এই ইথেনের যেহেতু এটা অ্যালকিন, এই AN এর মধ্যে A চেঞ্জ হয়ে এর নামকরণ হবে, যেহেতু এটি সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম থেকে হবে, তাহলে তার ইথেনের A চেঞ্জ হয়ে সেখানে E হবে, তাহলে সেটি কি হবে? ইথিন। তাহলে এই যৌগটির নাম হবে ইথিন। ঠিক একইভাবে তিন কার্বনের অ্যালকেনকে কি বলা হয়? 3 কার্বনের অ্যালকেনের নামকরণ আসবে, অ্যালকেন হবে প্রোপেন। সেটি দেখো C3H8, এটি হলো প্রোপেন। তাহলে প্রোপেনের A চেঞ্জে এর সাথে একটা ই যুক্ত হবে, তাহলে এটার নাম হবে প্রোপিন।
আবার 4 কার্বনের অ্যালকিন নাম আসবে 4 কার্বনের অ্যালকেন থেকে। তাহলে 4 কার্বনের অ্যালকেনকে কি বলে? বিউটেন, C4H10, এটি হলো বিউটেন। তাহলে এই বিউটেনের এই চেন দিয়ে সেক্ষেত্রে কি হবে? একটা ই হবে, তাহলে সেটা হবে বিউটিন, বিউটিন। এবার যদি আমরা তাদের গাঠনিক সংকেত লিখি তাহলে বুঝতে পারবে এখানে 2টি কার্বন আছে। তাহলে এই যে 2টি কার্বন, খেয়াল করো, এই 2টি কার্বনের মধ্যে এই যে 2টি কার্বন, এই 2টি কার্বন যেটা একটি দ্বিবন্ধন দিতেই হবে, তাহলে 2টি কার্বনকে আমরা এখানে রেখে একটি দ্বিবন্ধন দিয়ে দিলাম। তাহলে আমার এখানে বাকি থাকে কি? এই কার্বনে আরো 2টি যোজনী অপূর্ণ আছে, এখানে 2টি যোজনী অপূর্ণ, তাহলে 2টি যোজনীতে আমাদের 4টি হাইড্রোজেন আছে, 4টি হাইড্রোজেন এক যোজি, তাহলে 2টি হাইড্রোজেনকে এই কার্বনে আর 2টি হাইড্রোজেনকে এই কার্বনে দিয়ে দিই। এটি হলো ইথেনের গাঠনিক সংকেত। যদি আমরা সংক্ষিপ্ত গাঠনিক সংকেত লিখি, শুধুমাত্র কার্বনের বন্ধন দেখাবো আর হাইড্রোজেনের বন্ধন দেখাবো না। এটি হলো ইথেনের গাঠনিক সংকেত। এই হাইড্রোজেনকে কখনো মানে কার্বনের বাম পাশে ডান পাশে লিখলে যেটাই দেখা যায়, কোনো সমস্যা নাই। CH2 ডবল বন্ড CH2 এটাও লেখা যায়। এটি হলো ইথেনের গাঠনিক সংকেত। একটু বলে রাখা ভালো, এটির একটি এই ইথিনটি হলো ইউপ্যাক নিয়ে। সেটা কি? জৈব যৌগের নামকরণের 3টি পদ্ধতি আছে, তার মধ্যে একটি হলো আধুনিক পদ্ধতি। সেটির নাম হলো, সেটি কোন পদ্ধতিতে? IUPAC। এটি একটু বলে রাখি, এটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, APP অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এটিকে ইউপ্যাক বলা হয় বা IUPAC বলা হয়, বাংলায় ইউপ্যাকও বলে, ইউপ্যাক, অথবা IUPACও বলা হয়, IUPAC, যেভাবে বলো না কেন, ইউপ্যাক। এটি হলো জৈব যৌগের নামকরণের আধুনিক পদ্ধতি। আমি বলছি 3টি পদ্ধতি আছে। একটি হলো প্রচলিত পদ্ধতি, এটিকে সনাতন পদ্ধতি বলা হয়। তারপরে আরেকটি আছে উদ্ভূত জাতক পদ্ধতি, আর 3 নম্বরটি হলো এই ইউপ্যাক পদ্ধতি, IUPAC, যেটা আমরা আসবো আস্তে আস্তে আলোচনার মাধ্যমে আমাদের 2য় বা 3য় লেকচারের দিকে আমরা সেগুলো আলোচনা করব। তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে একটি হলো এই ইউপ্যাক পদ্ধতি অনুসারে এই অ্যালকেনের নাম হলো ইথিন, কিন্তু তার প্রচলিত পদ্ধতির নাম হলো ইথিলিন। আমরা বলছি জৈব যৌগের 3টি পদ্ধতি লিখে দিই। নাম 1 নম্বর হলো প্রচলিত পদ্ধতি বা এটাকে সনাতন পদ্ধতি বলা হয় বা ট্রিভিয়াল পদ্ধতি বলা হয়। এটাকে বলা হয় ট্রিভিয়াল সিস্টেম। এটি একটি নামকরণ পদ্ধতি। 2 নম্বর হলো তোমার উদ্ভূত জাতক পদ্ধতি, যেটাকে বলা হয় ডিরাইভড সিস্টেম। আর 3 নম্বরটি হলো তোমার IUPAC, এটাকে জেনেভা পদ্ধতি বলা হয়। এটা জেনেভা পদ্ধতি, এটা হলো IUPAC পদ্ধতি বা সিস্টেম। এই হলো 3টি পদ্ধতিতে নামকরণ করা। আমরা একটি ইউপ্যাক পদ্ধতিতে এখানে লিখেছি। তাহলে এইবার আসি প্রোপেনের কি গাঠনিক সংকেত আমরা লিখবো। তাহলে 3টি কার্বন আছে আমার কাছে, তাহলে 3টি কার্বন পাশাপাশি লিখলাম, একটি দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে এই বন্ধনটি একক বন্ধন। তাহলে এই কার্বন যুক্ত হয় 2টি হাইড্রোজেনের সাথে, দেখো এই কার্বন কিন্তু একটি হাইড্রোজেনের সাথে, এটি 3টি হাইড্রোজেনের সাথে। এই 3 কার্বন পর্যন্ত ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ অনুসারে যে অ্যালকিনের এই তোমার দ্বিবন্ধনের অবস্থান দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ দ্বিবন্ধনের অবস্থানটি এদের নামকরণের সাথে উল্লেখ করতে হয়। সেটি হলো নামকরণের একটি পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে কি হবে?
এটি হলো যদি দ্বিবন্ধনের অবস্থান দিই, আমরা যদি শিকল দেখতে শিকল, এই শিকল মানে কি কার্বন একের পর এক যুক্ত হচ্ছে। এটি খেয়াল করো, এটি তোমার কি হবে, যদি শিকলের বাম দিক থেকে আমরা সংখ্যায়িত করি তাহলে এটি 1 নম্বর কার্বন, এটি 2 নম্বর কার্বন, এটি 3 নম্বর। তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধনটি আছে। যদি ডান দিক থেকে করি 1 2 3, অর্থাৎ 2 নম্বর কার্বনে আছে। কিন্তু নিয়ম হলো যেদিক থেকে দ্বিবন্ধনের অবস্থান গণনাকরণ করলে ছোট সংখ্যায় হয় সেদিক থেকে আমাদের গণনাকরণ করতে হবে। তাইলে এটার নাম করা উচিত 1 প্রোটিন, 1 প্রোটিন। কিন্তু আমরা যদি এই গাঠনিক ক্ষেত্রে এরকম না লিখে এটাও তো লিখতে পারি, CH3 CH ডবল বন্ড CH, অর্থাৎ এই পাশে দিয়ে দিলাম, তখন কিন্তু আবার এদিক থেকে নাম করে সংখ্যায়িত সংখ্যা, এদিক থেকে আমরা সংখ্যায়ন করব। তাহলে এদিক থেকে সংখ্যায়ন করলে তখনও তো এটা 1 প্রোটিন। ফলে এটা যে দিক থেকেই দেওয়া হোক না কেন দ্বিবন্ধনটা, সেটা কি প্রোটিন, এটা 1 প্রোটিন আর লেখা হয় না। এবার আসি বিউটিনের ক্ষেত্রে। আমরা যখন বিউটিন লিখবো তাহলে 4টা কার্বন, এখানে একক বন্ধন দিয়ে দিলাম, এটা একটা দ্বিবন্ধন এখানে দিলাম। তাহলে দ্বিবন্ধনটা যদি 1 নম্বর কার্বনের থাকে তাহলে কিন্তু এটা যদি ফিল আপ করা হয়, কিন্তু আমরা আরেকটা লিখতে পারি। এখানে দেখো দ্বিবন্ধনটা আমরা যদি মাঝখানে দিই তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি হবে, কারণ তখন দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা CH2, এটা CH, এটা CH2, এটা CH3, এটা হলো 1 বিউটিন। আর এটা হলো, কারণ দ্বিবন্ধনটা এখানেও দিতে পারি নামকরণে, তখন কি হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এটা ছিল এটা 1 নাম্বার, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে থাকার কারণে এটা বিউটিন 1 বা 1 বিউটিন। পরের নাম্বারটা দেয়া হলো আধুনিক পদ্ধতির নিয়ম। তাহলে এটা হবে, এটা যদি ফিল আপ করি, এটা CH3, এটা CH, এটা CH, এটা CH3, এটা হলো তোমার বিউটিন 2। এর দুইটাই হয়, অর্থাৎ বিউটিন 1 বিউটিন 2, এরকম দুইটা বিউটিন হয়। এক্ষেত্রে আরেকটা কি সম্ভব? না, সম্ভব নয়। দেখো তাহলে 1 2 3, আমরা যদি দ্বিবন্ধনটা এখানে দিই তাহলে আমাকে নাম্বারিংটা করতে হবে তখন ডান দিক থেকে, কারণ ডান দিক থেকে করলে দ্বিবন্ধনের অবস্থানটা কাছাকাছি হবে। সেই কারণে এটা 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে এটা 1 দিলেন, অর্থাৎ এই দুইটা কিন্তু আমার একই হলো, অর্থাৎ এটা কি হলো বিউটিন 1, এই দুইটা একই যোগ, ফলে বিউটিন কয়টা হবে, 2টি হবে। এই এবার আসবো আমরা অ্যালকাইন। অ্যালকাইন এর মুছে দিলাম। অ্যালকাইন, এটি অ্যালকাইন হলো যে সকল হাইড্রোকার্বনের অণুতে তাদের কার্বন পরমাণু সমূহের মধ্যে অন্তত একটি ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকাইন। যেমন এটা যদি এদের একটা গাঠনিক সাধারণ সংকেত আছে, সেটি হলো CnH2 যেখানে N = 2 3 4 ইত্যাদি, কারণ এখানেও দুইটি কার্বনের মধ্যে কি দিতে হবে, একটি ত্রিবন্ধন দিতে হবে। তাহলে অ্যালকাইন সমূহের ক্ষেত্রে আমরা আবার তাদের একটু দেখে নিই নামকরণ, বা তাদের কোন কোন যৌগগুলো অ্যালকাইন হবে সেগুলো আমরা একটু দেখি। তাহলে N = তাহলে 2 হলে প্রথম অ্যালকাইনটা পাবো, 2 হলে সেটি হবে C2H2। দেখো এখানে যদি 2 বসাও, এখানে 2 2 * 2 4 4 - 2 2, তার মানে C2H2, এটা হলো প্রথম অ্যালকাইন। ওই একই কথা যে অ্যালকেন ছাড়া সকল জৈব যৌগের নামকরণ আসবে অণুতে বিদ্যমান সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম থেকে। তাহলে অণুতে কয়টি কার্বন আছে, 2টি। তাহলে এই 2 কার্বনের অ্যালকেনের নাম কি, তখন আমরা দেখতে পাচ্ছি ইথেন, C2H3। তাহলে ইথেনের নাম থেকে এটার নাম আসবে। ইথেনের এ চেঞ্জ হয়ে তার সাথে ওয়াই যুক্ত হবে, তার সাথে কি যুক্ত হবে, ওয়াই। তাহলে সেটা কি আসবে, ইথাইন। ইথাইন এরও একটা ট্রিভিয়াল নেম আছে, সেটা হলো অ্যাসিটিলিন। ঠিক।
আর এটা হলো ইউপেটনিম, এটা ট্রিভিয়াম, ট্রিভিয়াম, আর এটা হলো ইউপেটনিম। এগুলো একটু মনে রাখবেন। তাই এর আমরা এখন গাঠনিক সংকেতটা যদি লিখি তাহলে সেটা কি হবে, দুটি কার্বনকে পাশাপাশি লিখবো, ত্রিবন্ধন দিয়ে দেবো, তাহলে এই কার্বনে একটি যোজনী ফাঁকা, এই কার্বনে একটি যোজনী ফাঁকা, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি। এগুলো ইথাইনের গাঠনিক সংকেত। সংক্ষিপ্ত আকারে লিখলে ত্রিবন্ধনটা তো দিতে হবে, কার্বনের বন্ধন দিতে হবে, কার্বনের আমরা দিলাম, দেওয়ার পরে হাইড্রোজেনের বন্ধন আমরা দেখাবো। এটি হলো সংক্ষেপে লেখা। এটিকে আবার কখনো কেউ কেউ এভাবেও লেখে, সমস্যা নাই। কার্বন হাইড্রোজেনটা যে পাশেই থাকুক, কারণ তার তো আমরা বন্ধন দেখাই নাই, সে যে পাশেই থাকাই না কেন আমরা এই পাশে আঁকলেই হলো। এটি হলো ইথাইন। যদি n=3 হলে সেটি কি হবে, 3 হলে এখন আসবে C3H4। দেখো এখানে 3 বসাও, এখানে 3, 3 2 যা 6, 3 2 6, 6 থেকে 2 করে 4, C3H4। তাহলে এর নামকরণ আসবে 3 কার্বনের অ্যালকেন, সেটা কি, এটা হলো প্রোপেন, C3H8, সেটি হলো প্রোপেন। প্রোপেনের কি এই চেঞ্জে তার সাথে ওয়াই যুক্ত হবে, তাহলে সেটার নামকরণ কি হবে, প্রোপাইন, প্রোপাইন। তাহলে এর গাঠনিক সংকেত কি হবে স্যার, এটি হবে কয়টা কার্বন, 3টা কার্বনকে আমরা পাশাপাশি লিখব, লিখার পরে একটা ত্রিবন্ধন দিয়ে দেব, দিয়ে এই কার্বন তাহলে একটা, তাহলে এই কার্বনের সাথে এই একটা একক বন্ধন তো দিতেই হবে, তাহলে এটা CH3, এটা সি। দেখো এখানে এই কার্বনের সাথে মাঝখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন হবে না। এটি হলো কি, এটি আমরা বলছি প্রোপাইন। আমরা একটু আগেই বলছি যে প্রোপিন যেমন 1 প্রোপিন 2 মানে 1 প্রোপিন হয় না, শুধু প্রোপিন, সে এর ক্ষেত্রেও কিন্তু সেটি প্রোপাইন। এটি 1 প্রোপাইন নয়, কিন্তু প্রতিস্থাপন করলে তখন আবার 1 প্রোপাইন দিতে হবে, সেটা বিনি, সেটি একটু একটু দেখো। এরপর আসি সি, যদি আমরা n=4 হলে সেটি কি C4H6, 4 C4, 4 2 যা 8 -2 H6। তাহলে এর নামকরণ করতে আসবে বিউটেন থেকে, কারণ কার্বন কয়টা, 4টা, 4 কার্বনের অ্যালকেন হলো বিউটেন, C4H10। তাহলে এটা কি বিউটেন, তাহলে বিউটেনের এই চেঞ্জে সেখানে কি যুক্ত হবে, ওয়াই যুক্ত হবে, তাহলে সেটি কি হবে বিউটাইন। এরও কিন্তু দেখো দুইটি গাঠনিক সংকেত হবে, দেখো 1 2 3 4, 1 2 3 4। আমরা ত্রিবন্ধনটা প্রথম কার্বনের সাথে দিয়ে দিলাম, এক্ষেত্রেও ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করবে, এটা দ্বিতীয় কার্বনের সাথে দিলাম, আর তৃতীয় কার্বনের সাথে দিলে এটা রিপিট করবে, এটা পুনরায় নামকরণ একই নামকরণ হবে। সেক্ষেত্রে কয়টা হবে, বিউটাইন হবে 2, অর্থাৎ 2টি বিউটাইন হবে। এটি হলো বিউটাইন, বিউটাইন 1, এটি হলো বিউটাইন কি, বিউটাইন 2, বিউটাইন 2। এগুলো হলো অ্যালকেন। তাহলে এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেগুলো জানলাম সেগুলো হলো হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বন, এগুলোকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়, কারণ এদের এই যে কার্বন সমূহ, খেয়াল করো, এই যে প্রান্তিক কার্বন, এটা একটা প্রান্তিক কার্বন, মাঝখানে এই কার্বনটা থাকে, এই দুটি প্রান্তিক কার্বন কিন্তু পরস্পরের সাথে সংযুক্ত হয় নাই, সেই জন্য এরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে অন্য আরো হাইড্রোকার্বন আছে, তাদেরকে এরোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। এরোমেটিক হাইড্রোকার্বন কারা, যাদের যেমন বেনজিন একটা এরোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এই যে কার্বনের বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে সেটা আবার কি, হাইড্রোকার্বন আবার দুই প্রকার, সেটি হলো একটি হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটি হলো এরোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বন কি, তাদের প্রান্তিক যে কার্বনগুলো থাকবে তারা পরস্পরের সাথে যুক্ত হবে না, আর এরোমেটিক হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে তাদের প্রান্তিক কার্বনগুলো যুক্ত হয়ে চক্রাকার যৌগ গঠন করে। সেটি যদিও একটু ব্যতিক্রম আছে, কিন্তু তারপরেও আমরা জানি যেমন বেনজিন একটি এরোমেটিক হাইড্রোকার্বন। 1 2 3 4 5 6। এখানে দেখো এটি একটি চক্রাকার যৌগ,
বেনজিন, হ্যাঁ, এর মধ্যে কয়টি C6H6, এটা কি স্যার? বেনজিন। তাহলে বেনজিনও কিন্তু একটা হাইড্রোকার্বন, তবে আমরা সেটা বলছি সেটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগগুলোকে বলা হয় কি? হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন গুলো থেকে আবার তাদের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে বিভিন্ন রকম পরমাণু বা গ্রুপ প্রবেশ করে সেই যৌগগুলো একটি ভিন্ন যৌগে পরিণত হয়, তাদেরকে বলা হয় উদ্ভূত জাতক, অর্থাৎ ডেরিভেটিভস। সেটি আমরা একটু দেখি। এবার আমরা আসব এই যে হাইড্রোকার্বন, প্রথমে হাইড্রোকার্বন সম্পর্কে একটু জেনে নিলাম। এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন সমূহ থেকে, যেমন আমরা যদি লিখি মিথেন, মিথেন থেকে একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলাম, সেখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা যদি একটি ক্লোরিন ঢুকাই, তাহলে সেখানে কি হবে? সেটি হবে মিথাইল ক্লোরাইড। এটি কিন্তু অন্য নতুন একটি যৌগ। আবার মিথেন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা যদি একটি OH গ্রুপ ঢুকাই, সেটি কিন্তু অন্য একটি যৌগ হবে। আবার দেখো, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যদি আমরা একটি CHO গ্রুপ ঢুকাই, CHO বন্ড CHO, তাহলে কি হবে? এটি যুক্ত হবে, এটি যোগ করলাম, ওটি হাইড্রোজেনটি অপসারণ করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? CH3CH। এই যে যৌগগুলো, এদেরকে বলা হয়, এটি হলো মূল অ্যালকেন বা হাইড্রোকার্বন। তাদেরকে কি বলা হয়? হাইড্রোকার্বন। আমরা এদেরকে বলা হয় কি? হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে এই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক। এই জাতক সহ এদেরকে বলা হয় জৈব যৌগ। তাইলে এবার আমরা জৈব যৌগের পূর্ণাঙ্গ সংজ্ঞায় আসি। তাইলে ব্যাপক অর্থে কার্বনের যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়, তবে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন সমূহ এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত সকল জাতক যৌগকে একসাথে একত্রে কি জৈব যৌগ বলা হয়। সেটি হলো জৈব যৌগের পূর্ণাঙ্গ সংজ্ঞা। এবার আমরা আসবো, তাইলে এই যে জৈব যৌগ, এই জৈব যৌগ সমূহ সম্পর্কে প্রথমে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন মতবাদ দিয়ে থাকেন। সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাবুইসে পৃথিবীর সকল বস্তুকে দুইটি ভাগে ভাগ করেন, একটি জৈব বস্তু আর একটি অজৈব বস্তু। বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব বস্তুর সংজ্ঞা দেন যে সকল জীব দেহ থেকে, উদ্ভিদ অথবা প্রাণী দেহ থেকে এই জৈব যৌগগুলো, যে যৌগগুলো তৈরি হয় সেগুলো হলো জৈব যৌগ। আর নির্জীব বা অচেতন পদার্থ থেকে যে সকল পদার্থগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অজৈব যৌগ। যদিও এই সংজ্ঞাটি পরবর্তীতে সংশোধিত হয়, তখন তিনি একটি মতবাদ দেন, সেটিকে বলা হয় বার্জেলিয়াসের মত। 1828 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি একটি মতবাদ দেন যাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ, এটিকে ইংলিশে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। এই যে ভাইটাল ফোর্স থিওরি,
এটি কি? সেটি হলো তিনি বলেন যে জৈব যৌগগুলো জীবদেহের মধ্যে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে এগুলো তৈরি হয়। এদেরকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। এটিকে বলা হয় প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। আবার বলছি যে জৈব যৌগ সমূহ একমাত্র উদ্ভিদ বা জীবদেহে, উদ্ভিদ বা প্রাণী এক রহস্যময় শক্তির প্রভাবে সেগুলো জীবদেহে তৈরি হয়। কারণ তখন জৈব যৌগ বলতে সেটি ছিল যেমন তেল, ঘি, মাখন, হ্যাঁ, চিনি, এগুলো ছিল জৈব যৌগ। তখন তার ধারণাটা ছিল ওই রকম। কিন্তু তারই ছাত্র 1828 সালের পূর্বে দিয়েছিলেন। এটি হলো 1818 সালে বা 14 সালে, এরকম 14 থেকে 18 এরকম সময়টাতে। আর তারই ছাত্র 1828 সালে সুইডিশ, এখানে ইনি ছিলেন সুইডিশ বিজ্ঞানী, আর তার ছাত্র হলো জার্মান বিজ্ঞানী ভোলার। এটা WHO, উচ্চারণটা হলো WHO ওলা, সেটা উচ্চারণ, এই ডাব্লিউর উচ্চারণ ভ, সে কারণে ভোলা। ভোলা বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম পরীক্ষাগারে একটি জৈব যৌগ প্রস্তুত করে। সেটি কিভাবে, সেটা একটু জেনে নাও। ইনি লেড অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করার চেষ্টা করছিলেন। কি বলছিলেন? অ্যামোনিয়াম, এটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড এর বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড এই অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করার সময় তিনি লেড ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইডকে বাষ্পীভূত করতেছিলেন। ঠিক তখন দেখলেন যে সেখানে এই অ্যামোনিয়াম সায়ানাইড আর পাওয়া যায় না। সেটি না পাওয়া গিয়ে একটি পদার্থ পাওয়া যায়, সেটি হলো ইউরিয়া। তোমরা জানো যে ইউরিয়া একটি জৈব যৌগ, এটি কিন্তু অজৈব যৌগ। অজৈব যৌগ, এই জৈব যৌগ এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়ার মাধ্যমে ইনি অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করার চেষ্টা করছিলেন। কিন্তু এই লেড ক্লোরাইড থেকে, এই দ্রবণ থেকে অ্যামোনিয়াম সায়ানাইডকে বাষ্পীভূত করে আলাদা করার সময় দেখলেন যে অ্যামোনিয়াম সায়ানাইড সেখানে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে ইউরিয়া। অর্থাৎ তিনি এই যে রাসায়নিক দ্রব্যটি পাইলেন, সেই রাসায়নিক দ্রব্যটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এটি হলো ইউরিয়া, যা আমাদের প্রস্রাবের সাথে নির্গত হয়। তাহলে এটি একটি জৈব যৌগ। তাহলে এই জৈব যৌগ ইনি কিন্তু সর্বপ্রথম পরীক্ষাগারে কৃত্রিমভাবে নির্ণয় করেন, প্রস্তুত করেন। সেই জন্য ভোলারকে বলা হয় জৈব রসায়নের, আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা বা জৈব রসায়নের প্রতিষ্ঠাতা। তাইলে পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত হয়ে গেল। তাহলে জৈব যৌগ প্রস্তুতি এবং প্রমাণিত হলো জৈব যৌগ প্রস্তুতিতে প্রাণশক্তির কোনো ভূমিকা নেই। তাহলে এইবার আমরা জৈব যৌগের প্রাণশক্তির মতবাদ, জৈব যৌগের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আমরা যাব এই যে জৈব যৌগের প্রাচুর্যের মূল কারণ কি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কি জৈব যৌগ, 80 লক্ষেরও বেশি। অজৈব যৌগের সংখ্যা তোমার 1 লক্ষ হয় নাই, 1 লাখেরও বা 80,000-এর মতো। আর
জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষেরও বেশি। তাহলে এই যে এত সব জৈব যৌগ এর উপস্থিতি মূল কারণ কি? জৈব যৌগের, এটিকে বলা হয় জৈব যৌগের প্রাচুর্যের মূল কারণ প্রধানত চারটি। জৈব যৌগের প্রাচুর্যের প্রধান কারণ কয়টি? চারটি। এক নাম্বার হলো কার্বন মৌলের ক্যাটেনেশন ধর্ম। এটি কি আমরা ব্যাখ্যা করব। ২ নাম্বার হলো কার্বন মৌলের চার্জযোগ্যতা। ৩ নাম্বার হলো সমানতা। ৪ নম্বর হলো পলিমারকরণ। এই হলো তোমার চারটি প্রধান কারণ। প্রথমে আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। কার্বন মৌলের ক্যাটেনেশন ধর্ম। কার্বন মৌলের ক্যাটেনেশন ধর্মটি কি? যে ধর্মের কারণে কার্বন মৌলের একটি বিশেষত্ব হলো ক্যাটেনেশন ধর্ম, অর্থাৎ যে ধর্মের কারণে একই মৌলের অনেকগুলো পরমাণু একে অপরের সাথে সংযুক্ত হয়ে বৃহদাকার দৈর্ঘ্যের শিকড়যুক্ত যৌগ অথবা চক্রাকার যৌগ গঠনের ধর্মকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম। সেটি কার্বন এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, অন্যান্য মৌল খুব কম পরিমাণে থাকে, যেমন সালফার এবং সিলিকন, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে কার্বন মৌলের মধ্যে। সেক্ষেত্রে কি ক্যাটেনেশন ধর্মটা হলো এরকম যে কার্বন একের পর এক পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল যুক্ত যৌগ গঠন করে। যেমন এটি যদি একের পর এক কার্বন যুক্ত একক বন্ধনে যুক্ত হয়, তাহলে এটি কিন্তু ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এখানে এটি হবে হেপ্টেন। কিন্তু এটি কিন্তু ৬টি কার্বন নিয়ে একটি যৌগ হতে পারে, ৫টি কার্বন নিয়ে একটি হতে পারে, আবার তোমার ২টি কার্বন নিয়ে হতে পারে। তাহলে কি হলো, এই যে শিকল গঠন করার যে ধর্ম, এটি এই কার্বনের মধ্যে সবচেয়ে বেশি। এই ধর্ম একে বলে। আবার কি হইতে পারে, এই যে তোমার ৬টি কার্বন মিলে একটা চক্র হইতে পারে, অর্থাৎ একটি চক্রাকার যৌগ গঠন করতে পারে। যেমন এটা CH2, এটা সাইক্লোহেক্সেন, এটির নাম সাইক্লোহেক্সেন। এটি CH3 CH2 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 কি CH2 CH3, এটি হলো কি N হেপ্টেন। N হেপ্টেন এটি একটি অ্যালকেন। এটি N দেওয়ার কারণ হলো এখানে কোনো শাখা নাই, এটি হলো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তাহলে এই যে কার্বনের যৌগ মানে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে একের পর এক সংযুক্ত হয়ে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে, একের পর এক যুক্ত হয়ে তারা বিভিন্ন দৈর্ঘ্যের শিকড় যুক্ত যৌগ অথবা চক্রাকার যৌগ গঠন করা এই যে ধর্ম, এই ধর্মটিকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম। এটি কার্বন পরমাণুর মধ্যে সবচেয়ে বেশি আছে, ফলে কার্বনের যৌগের সংখ্যাও বেশি। এরপর আসলো কার্বন মৌলের চার্জযোগ্যতা। কার্বন মৌলের যোজনী ৪ হওয়ার কারণে, খেয়াল করো, ২টি কার্বন পরমাণু যদি নিই, কখনো সে একক বন্ধনে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করতে পারে, দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করতে পারে, ত্রিবন্ধনের মাধ্যমে একটি যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। একই কার্বন পরমাণু কখনো নিজেদের মধ্যে একক বন্ধনে যুক্ত হলো, কখনো দ্বিবন্ধনে যুক্ত হলো, কখনো ত্রিবন্ধনে যুক্ত হলো। এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধনে যুক্ত হলো, এটি একমাত্র তার যোজনী ৪ হওয়ার কারণেই সম্ভব হয়েছে। ফলে তার এই ৪ যোজকতা থাকার কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেড়ে যায়, কারণ জৈব যৌগের মধ্যে অবশ্যই কার্বন পরমাণু থাকবে। এরপরে আসো সমানতা। সমানতা ও জৈব যৌগের একটি বিশেষ ধর্ম। সেটি কি আমরা একটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করব। একটু আগে আমরা এই কারণে হাইড্রোকার্বনগুলো একটু পরে নিয়েছি। এটা দেখো, যেমন মনে করো C5H12, এটি একটি অ্যালকেন, এটি কিন্তু পেন্টেন।
যেহেতু এটি অ্যালকেন, আমরা এটি একটি অ্যালকেন। অ্যালকেন মানে কি, এখানে যে কার্বন পরমাণু থাকবে তারা পরস্পরের সাথে কি একক বন্ধন যুক্ত। দেখো, তাই এখানে 5টা কার্বন আছে, আমরা এখন তাদের গাঠনিক সংকেত একে দেখাবো। এই 5টি কার্বনকে আমরা 1 2 3 4 5, এই 5টি কার্বনকে একের পর এক আমরা যুক্ত করে দিই। এর মধ্যে কোনো শাখা শিকড় নাই, তাহলে এইটা একটা যৌগ। কিন্তু আবার এটা যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, আচ্ছা এটা করে নিই আমরা স্কেলেটন স্ট্রাকচার বা কঙ্কাল স্ট্রাকচার দেখে আমরা বুঝতে সুবিধা হবে। 4টি কার্বনকে আমরা একটা শিকলে রাখলাম, একটি কার্বন আমাদের হাতে আছে, সেই কার্বনটিকে আমরা একটি একটি এই কার্বনের সাথে যুক্ত করে একটি শাখা দিলাম। এখন দেখো, আবার 1 2 3 দুইটি কার্বনকে আমরা শাখায় দিলাম। এই যে তিনটি, এখানে যদি ফিল আপ করি আমরা CH3 CH2 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 CH, এটা CH3, এটা CH3 CH2 CH, এটা CH3, এটা CH3, এটা CH3 CH3 CH3। এটি দেখানোর মূল কারণ হলো, দেখো এখানে C5H10 তাদের এই তিনটি যৌগের মধ্যে কিন্তু প্রত্যেকটি কার্বন পরমাণু পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে আণবিক সংকেত এক, কিন্তু তাদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যৌগ তিনটাও কিন্তু ভিন্ন, যৌগের ধর্মগুলো ভিন্ন। কারণ এটা 5 কার্বন বিশিষ্ট সরল শিকল, এর স্ফুটনাঙ্ক বেশি, এর স্ফুটনাঙ্ক এর চেয়ে একটু কম। একটা তার শাখা, এখানে 2টা শাখা, তার স্ফুটনাঙ্ক আরো কম। অর্থাৎ সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক সরল শিকলে, আর শাখা শিকল বেশি শাখা শিকল থাকলে স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে দেখো তাদের ভৌত ধর্মের মধ্যে পার্থক্য আছে, কিন্তু নামকরণও পার্থক্য আছে। খেয়াল করো, এটিকে বলা হয় এন পেন্টেন। এন পেন্টেন, এটি হলো 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন। আর এটি হলো 2 2 ডাইমিথাইল প্রোপেন, ডাইমিথাইল প্রোপেন। আমরা ইউপ্যাক নামটা লিখছি। তাহলে দেখলাম এই তিনটি যৌগের এক নাম্বার কি, আণবিক সংকেত এক, আণবিক সংকেত একই। 2 নাম্বার কি, গাঠনিক সংকেত ভিন্ন। 3 নাম্বার কি, এই গাঠনিক সংকেতের ভিন্ন হওয়ার কারণে কি তাদের ধর্ম ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন, ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। এদেরকে বলা হয় যৌগ যৌগের পরস্পরের সমান। কি বলা হয়, এইরকম, অর্থাৎ আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন বিশিষ্ট যে যৌগগুলো, তাদেরকে বলা হয় পরস্পরের সমাণু, অর্থাৎ সম অণু। অর্থাৎ ওই অণুতে যে পরমাণুগুলো আছে সবগুলোর মধ্যে একই মোলের পরমাণু সমান সংখ্যায় আছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে সম অণু, সেক্ষেত্রে সমাণু বলা হয় সংক্ষেপে। এবং এই বিষয়টিকে বলা হয় জৈব যৌগের সমানতা। তাহলে খেয়াল করো যে সমানতার কারণে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পায়। তাহলে এটি জৈব যৌগের প্রাচুর্যের আরেকটি কারণ। এবার আসবো আমরা পলিমারকরণ। পলিমারকরণ কি, খেয়াল করো, আমরা জানি যে অ্যালকিন CH2 ডবল বন্ড CH2 ইথিন, এই ইথিনকে যদি একটি লাল তপ্ত লোহার নলের মধ্যে দিয়ে, একে লাল তপ্ত লোহার নলের মধ্যে দিয়ে ইথিনকে পাঠিয়ে দেবো, এরকম অনেকগুলো ইথিন অণু, অনেকগুলো n সংখ্যক কি ইথিন অণুকে আমরা এখানে পাঠাবো। এইখান থেকে পাবো আমরা শুধু একটা অণু। এখানে কিছু শর্ত থাকবে যেগুলো রাসায়নিক বিক্রিয়ার শর্ত, কিন্তু মূল কথাটা হলো যে এখানে পাবো আমরা একটি অণু, বলছি CH2 বন্ড, এটি হলো N, এটি হলো পলিথিন, এটি হলো পলিথিন, আর এটি হলো ইথিন। খেয়াল করো, এখানে হলো n সংখ্যক অণু,
n সংখ্যক অণু, আর এখানে হলো একটি অণু, একটি অণু, এটা বৃহৎ অণু, বৃহৎ অণু। তাহলে এটি হলো পলিমারকরণ, অর্থাৎ একই যৌগের অনেকগুলো অণু একত্রিত হয়ে যখন একটি অণুতে পরিণত হয়, যেই রাসায়নিক বিক্রিয়ার ফলে হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। জৈব যৌগে এই পলিমারকরণের মাধ্যমে অনেক জৈব যৌগ নতুন করে তৈরি হয়, এসব ফলে জৈব যৌগের সংখ্যা প্রতিনিয়তই বাড়তে থাকে। এটি হলো পলিমারকরণ। খেয়াল করো, এটি কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ, এটি অসম্পৃক্ত, কারণ এখানে দ্বিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটি সম্পৃক্ত। এটি কি সম্পৃক্ত? কেন? এখানে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে তাদের যৌগের ধর্ম পার্থক্য আছে, এটি ধর্ম আর এটার ধর্ম এক হবে না, যৌগ দুটি রাসায়নিক ধর্ম ফলে পলিমারকরণ বিক্রিয়ার ফলে জৈব যৌগের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়। এখানে দেখো, জৈব যৌগের প্রাচুর্যের প্রধান কারণ চারটি। এই ক্যাটায়নেশন ধর্মের প্রকৃষ্ট উদাহরণ হলো ফুলারিন্স যৌগগুলো। ফুলারিন্স কোনগুলো? কার্বনের আমরা বলছি অনেকগুলো পরমাণু একত্রে সংযুক্ত হতে পারে, 60টা যুক্ত হতে পারে, 70টা কার্বন একসাথে যুক্ত হতে পারে, তোমার 40টা কার্বন একসাথে যুক্ত, এরকম এই 60 কার্বনের যে যৌগটি, এটিকে বলা হয় বুকমিনিস্টার ফুলারিন। বুকমিনিস্টার ফুলারিন, হ্যাঁ, বিজ্ঞানী ফুলারিন এটা আবিষ্কার করেছেন এই যৌগগুলো, সেজন্য তার নাম হলো বুকমিনিস্টার ফুলারিন। এই কার্বন এটি একটি ফুটবলের মতো যৌগ। এই ফুটবলের মতো যৌগগুলো ঠিক সেটা কি, এরকম মনে করে একটা ফুটবল আমরা এই ধরলাম, এরকম ষড়ভুজাকার চক্র থাকতে দেখবে। এটাই এরকম ষড়ভুজাকার চক্রের মাধ্যমে এটা তৈরি হয়। খেয়াল করো, এই এরকম ষড়ভুজাকার চক্রের মাধ্যমে এটা তৈরি হয়। এটি এই যে ষড়ভুজাকারের মাধ্যমে তৈরি, এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু পরস্পরের সাথে তোমার একক বন্ধনের মাধ্যমে যুক্ত। এটি এরকম ষড়ভুজাকার চক্রের মাধ্যমে, যেমন ফুটবলটা তৈরি, এখানে প্রত্যেকটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত একটি sp2 সংকরীকরণ। সেটি কি? sp2 সংকরীকরণের মাধ্যমে, অর্থাৎ 3টি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত, আর একটি কি এখানে একটা ষড়ভুজাকার জালির মতো এবং ফুটবলের মতো একটা যৌগ গঠন করে। এই যৌগগুলোকে বলা হয় ফুলারিন। বিজ্ঞানী ফুলারিন এগুলো আবিষ্কার করেছে, অর্থাৎ কার্বনের অনেকগুলো কার্বন পরমাণু একত্রে থাকে, এটি ক্যাটায়নেশন একটি কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। এটি বলে বুকমিনিস্টার ফুলারিন। এটি জেনে রাখি। এবার আমরা যাব জৈব যৌগের শ্রেণীবিভাগ। মূল যৌগ, আমাদের মূল আলোচনার বিষয় জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের এই যে শ্রেণীবিভাগ করা হয় দুটি দৃষ্টিকোণে। একটি হলো কার্বন পরমাণুর বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে, বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে। আরেকটি হলো কার্যকরী মূলকের উপর ভিত্তি করে, কার্যকরী মূলকের উপর ভিত্তি করে। সবসময় এইটাই বেশি আলোচনা করা হয়, কার্বন পরমাণুর বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে। আমরা প্রথমে আলোচনা করব কার্বন পরমাণুর বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণী। তাহলে কার্বন পরমাণুর বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে জৈব যৌগসমূহকে প্রথমে দুইটি ভাগে ভাগ করা। আমরা প্রথমে এখানে লিখব জৈব যৌগ, তাকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো
এলিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগ বা এদেরকে বলা হয় এলিফ্যাটিক। কি বলা হয়? এলিফ্যাটিক জৈব যৌগ। আরেকটিকে বলা হয় চক্রাকার বা বদ্ধ শিকল যৌগ। চক্রাকার বা বদ্ধ শিকল যৌগ। এরা কারা দেখো, যেমন আমরা মুক্ত শিকল যৌগগুলো কি, যে কার্বন, এই যে কার্বন শিকল যুক্ত যে যৌগগুলো যাদের প্রান্তিক কার্বন পরস্পরের সাথে সংযুক্ত নয় তাদেরকে বলা হয় মুক্ত শিকল। যেমন এটি একটি মুক্ত শিকল যৌগ। এটি একটি মুক্ত শিকল যৌগ। আবার বদ্ধ বা কারা, যেমন মনে করো এটি একটি বদ্ধ শিকল যৌগ, এটি একটি বদ্ধ শিকল যৌগ। এটি সাইক্লোবিউটেন। কেন? এর প্রান্তিক কার্বনগুলো পরস্পরের সাথে সংযুক্ত। আবার বেনজিন একটি বদ্ধ শিকল যৌগ। এটি একটি বদ্ধ শিকল যৌগ। কেন? এর প্রান্তিক কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত। এটি বেনজিন। বেনজিনও একটি বদ্ধ শিকল যৌগ। বেনজিন বদ্ধ শিকল যৌগ। আবার এইটাও বদ্ধ শিকল যৌগ। এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড এটি বদ্ধ শিকল যৌগ। প্রান্তিক কার্বনগুলো বা কোন প্রান্তই মুক্ত নয়, অর্থাৎ কোন প্রান্ত মুক্ত না থেকে এরা পরস্পর যদি যুক্ত থাকে সেগুলো চাকতিক যৌগ। আর এইখানে দুইটা প্রান্ত মুক্ত, এটি তোমার কি মুক্ত শিকল যৌগ। যেমন এটা তোমার এই ধরনের দ্বিবন্ধন যুক্ত যৌগ হতে পারে। এরা এরকম CH3CH3CH ডবল বন্ড CH, এটাও মুক্ত শিকল। এটা কি বিউটিন 2, আর এটা হলো বিউটেন। অর্থাৎ যে সকল জৈব যৌগের প্রান্তিক কার্বনগুলো পরস্পরের সাথে সংযুক্ত নয় তাদেরকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর যে সকল জৈব যৌগের প্রান্তিক কার্বনগুলো নিজেদের সাথে সংযুক্ত অথবা অন্য কোনো পরমাণুর মাধ্যমে সংযুক্ত তাদেরকে বলা হয় চক্রাকার জৈব যৌগ। এবার আসো, এই মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগসমূহকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত এলিফ্যাটিক জৈব যৌগ। একটিকে বলা হয় অসম্পৃক্ত এলিফ্যাটিক জৈব যৌগ। অসম্পৃক্ত এলিফ্যাটিক জৈব যৌগ। সম্পৃক্ত কারা? যে সকল এলিফ্যাটিক জৈব যৌগগুলোর মধ্যে বিদ্যমান কার্বন পরমাণু সমূহ শুধুমাত্র একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে তাদেরকে বলে সম্পৃক্ত। আর যাদের মধ্যে বিদ্যমান কার্বন দ্বিবন্ধন অথবা কি থাকবে, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে তাদেরকে বলে অসম্পৃক্ত। এদেরকে যেমন বলা হয়, এটাকে বলা হয় অ্যালকেন। এই অ্যালকেন সমূহ এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে হলো তোমার এই শাখাবিহীন এলকেন, আর এদেরকে বলা হয়, আর এটা হলো শাখা যুক্ত। সেটা আমরা একটু দেখাই। যেমন মনে করি এটা CH3 CH2 CH2 CH3। দেখো এখানে প্রত্যেকটা কার্বন একে অপরের সাথে সংযুক্ত কিন্তু কোনো শাখা নাই। বুঝবে কি? আর দেখবে যে এখানে যে কার্বন পরমাণুগুলো আছে তারা পরস্পরের সাথে সর্বোচ্চ 2টি কার্বনের সাথে সংযুক্ত থাকে, 3টি কার্বনের সাথে থাকবে না। অর্থাৎ যে কার্বনটাই তুমি দেখো সর্বোচ্চ একটি তো থাকবেই, কিন্তু সর্বোচ্চ 2টি কার্বনের সাথে যুক্ত। যদি এই কার্বনটা ধরো একটি কার্বন, যদি এই কার্বনটা ধরি সর্বোচ্চ 2টি কার্বনের সাথে, যদি এই কার্বনটা ধরো সর্বোচ্চ 2টি কার্বনের সাথে, এই কার্বন ধরলে সর্বোচ্চ একটি কার্বনের সাথে সংযুক্ত। ফলে কি হয়, এখানে কোনো শাখা নেই। কিন্তু যে কার্বন, এটা দেখো, যে যৌগে কি কোনো একটি কার্বন পরমাণু সর্বনিম্ন
এটা দেখো 3টি কার্বন অথবা 4টি কার্বনের সাথে সংযুক্ত সেখানে শাখা আছে। যেমন এই কার্বনটি দেখো এখানে, এই কার্বনটি, এই যে এই কার্বনটি যেই কার্বনের সাথে যুক্ত, দেখো এই যে এই কার্বনটি মাঝখানের এই যে কার্বনটি 3টি কার্বনের সাথে সংযুক্ত, ফলে এখানে একটি শাখা আছে। তাহলে এটি হলো শাখা যুক্ত অ্যালকিন। শাখাটা বুঝবে কি হবে, যে এরকম কার্বন শিকড়যুক্ত যৌগের মধ্যে যদি কোনো একটি কার্বন অপর 3টি কার্বন পরমাণুর সাথে সরাসরি সংযুক্ত থাকে বা 4টি থাকে, তাদেরকে বলা হয় শাখা যুক্ত তোমার অ্যালিফেটিক যৌগ। এইটা এরপরে অ্যালকেন হবে। এরপরে আসো অসম্পৃক্ত যৌগ। যৌগ আবার কি অ্যালিফেটিক হলো যেটা দ্বিবন্ধন, একটাকে বলা হয় অ্যালকিন আর একটা হলো অ্যালকাইন। অ্যালকাইন এটা হলো ত্রিবন্ধন থাকলে তারা অ্যালকিয়াইন, আর এটা দ্বিবন্ধন থাকলে তারা অ্যালকিন। এদের মধ্যে আবার কি আছে, একটা শাখাযুক্ত, একটা কি শাখাবিহীন, একটা শাখাযুক্ত। শাখাযুক্ত এটাও তোমার কি আছে, একটা শাখাবিহীন, শাখাবিহীন আর একটা শাখাযুক্ত। শাখাযুক্ত এই হলো তোমার মুক্ত শিকড় অ্যালিফেটিক যৌগ যুগের শ্রেণী। এবার আমরা যাব বদ্ধ শিকড় বা চক্রাকার যৌগের জৈব যৌগের শ্রেণী। আমরা এটা মুছে দিলাম। হ্যাঁ, এইটা এখানে দেখো চক্রাকার যৌগ যৌগ এগুলো বদ্ধ শিকড় আমরা বলছি, তাদের প্রান্তিক কার্বনগুলো যুক্ত। এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে এই যে প্রান্তিক কার্বন যুক্ত, তাদের মধ্যে দেখো এই এই চক্র সবগুলো কার্বন পরমাণুর সাথে যুক্ত। আর এই যে চক্রটা, এটা কার্বন ছাড়াও অন্য একটা মৌলের সাথে যুক্ত। যেমন এইটা দেখো 1 2 3 4 5। এখানে চক্রের মধ্যে চক্রায়নের যে পরমাণুগুলো কার্বন ছাড়া কিন্তু অন্য মৌলের সাথে হতে পারে। এই যে তাহলে এই যে চক্রায়নের যে মানে পরমাণুগুলো শুধু যদি কার্বন হয়ে থাকে, তাদেরকে আবার একটা শ্রেণীভুক্ত করা, যেমন এই দুটাকে একটা শ্রেণীভুক্ত করা, আবার এই দুটাকে একটা শ্রেণীভুক্ত করা। কারণ কি, এইখানে চক্রটা শুধুমাত্র কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, আর এখানে চক্রটা কার্বন পরমাণুর সাথে গঠিত, কিন্তু এখানে চক্রটা কার্বন পরমাণুর সাথে নয়, সবগুলো কার্বন পরমাণু একটি অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত। এই জন্য এদেরকে বলা হচ্ছে কার্বোসাইক্লিক। এদেরকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ। আর এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক, কার্বোসাইক্লিক, বা এদেরকে আমরা হোমোসাইক্লিক বলা হয়। এদেরকে হোমোসাইক্লিক যৌগ। দেখো এদেরকে কি বলা হয়, কার্বোসাইক্লিক যৌগ। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ। আর এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। তাহলে আমরা চক্রাকার যৌগের আমরা কি লিখতে পারি, এটা হলো কার্বোসাইক্লিক কি, আর এটা হলো হেটারোসাইক্লিক। এবার আসো এই যে কার্বোসাইক্লিক মানে কি দুইটা, এর মধ্যে কি দুইটা, একটা হলো চক্রাকার যৌগ, একটা কার্বোসাইক্লিক, আর একটা চক্রাকার যৌগ কি স্যার, আর একটা চক্রাকার যৌগ হলো কি হেটারোসাইক্লিক। এই যে দুইটা পদ। এবার আসো এই যে হেটারোসাইক্লিকের মধ্যে দেখো এখানে আছে একক বন্ধন, আর এখানে আছে দ্বিবন্ধন। এখানে আছে একক বন্ধন। এবার দেখো এখানে এই যে সাইক্লোবিউটেন, এটি একক বন্ধন। এখানে দেখা যাচ্ছে এক দ্বিবন্ধন, একটা একক বন্ধন, দ্বিবন্ধন, একটা একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, মানে কি একান্তর দ্বিবন্ধন। একের পরে দ্বিবন্ধনের পরে একক বন্ধন, একক বন্ধনের পরে দ্বিবন্ধন, দ্বিবন্ধনের পরে, আর এখানে সবগুলো একক বন্ধন। এটার মধ্যেও দেখো এখানে সবগুলো একক বন্ধন, এখানে একান্তর দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক। তাহলে এই যে একক বন্ধন যেগুলো আছে,
তাদেরকে বলা হয়, এই কার্বোসাইক্লিকের মধ্যেই এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় এরোমেটিক, একটি বলা হয় এলিসাইক্লিক, যৌগ, আর একটি বলা হয় এরোমেটিক যৌগ। খেয়াল করবে কথাটা, এরোমেটিক। আবার বলছি, এই চক্রাকার যৌগকে কয়টি ভাগে, চক্রাকার পদ্মশিকলকে দুইটি ভাগে, একটি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আর একটি হলো হেটারোসাইক্লিক। এবার আমরা দেখব যে এই কার্বোসাইক্লিককে আবার দুইটি ভাগে, একটা এলিসাইক্লিক, একটি এরোমেটিক। তাহলে এলিসাইক্লিক কারা? যে সকল এরকম চক্রাকার যৌগের মধ্যে যাদের ধর্ম এলিফেটিক যৌগের নেই, তাদেরকে বলা হয় এলিসাইক্লিক। এই যে আবার যদি এটাও বলা যায় যে যাদের অণুতে কার্বন কার্বন একক বন্ধন আছে, তারাও এলিসাইক্লিক। তাহলে যে সকল চক্রাকার যৌগের মধ্যে চক্র গঠনকারী পরমাণু সমূহ যদি পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় এলিসাইক্লিক। অথবা চক্রের মধ্যে চক্র গঠনকারী পরমাণু সমূহ একক বন্ধন ছাড়াও যদি থাকে, দ্বিবন্ধন থাকে, কিন্তু তাদের ধর্ম এলিফেটিক যৌগের নেয়, তাদেরকে বলা হয় এলিসাইক্লিক। তাহলে এবার আসি, প্রকৃত ডেফিনেশনটা কি হবে? যে সকল চক্রাকার যৌগের মধ্যে চক্র গঠনকারী পরমাণু সমূহ যদি পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, অথবা তাদের ধর্ম যদি এলিফেটিক যৌগের ন্যায় হয়, তাহলে তাদেরকে বলবো আমরা এলিসাইক্লিক। তাদেরকে বলবো এলিসাইক্লিক। যেমন এটি একটি এলিসাইক্লিক যৌগ, এরা চক্র গঠন করছে কিন্তু পরস্পরের সাথে কি চক্র গঠনকারী পরমাণুগুলো একক বন্ধনের মাধ্যমে যুক্ত, এটি এলিসাইক্লিক। কিন্তু খেয়াল করো, এই যৌগটির কি আমরা কয়েকটা ভাগে আমরা যদি একটু ভিন্ন চেঞ্জ করে একটু লিখি, খেয়াল করো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই যৌগটাকে এখন লিখলাম, এই একক বন্ধন দিয়ে দিলাম, একটা এখানে, একটাকে এই এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে দুইটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, এটা একক বন্ধন, একক বন্ধন। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা হাইড্রোজেন, এটা দুইটা হাইড্রোজেন, এটা দুইটা হাইড্রোজেন। এবার খেয়াল করো, এই তিনটি যৌগের মধ্যে কিন্তু কার্বন চক্র, কিন্তু এইখানে কার্বনগুলো একক বন্ধনের মাধ্যমে যুক্ত, এখানে কার্বনগুলো একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দুইটা দ্বিবন্ধন আছে। তাহলে এরা সবাই কি এলিসাইক্লিক হবে কিনা? না, এখানে সবাই এলিসাইক্লিক হবে না। কেন হবে না? কারণ এই যে যৌগটা, এই যৌগটা এলিসাইক্লিক নয়, কিন্তু এই দুটি এলিসাইক্লিক। কারণ এই যৌগটা একক বন্ধন থাকলে তারা সেটা এলিসাইক্লিক, আর এটা দুইটা দ্বিবন্ধন থাকার পরেও এর ধর্ম এলিসাইক্লিক, এলিফেটিক যৌগের নেয়, সেটি কি তোমার এলিসাইক্লিক যৌগ। কিন্তু এটি এলিসাইক্লিক যৌগ নয়, কারণ বিজ্ঞানী হাকেলের নিয়ম অনুসারে, হাকেল নামক একজন বিজ্ঞানী, তিনি একটি নিয়ম দেন, যদি চক্রাকার যৌগের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা, কি বললাম, সঞ্চরণশীল পাই ইলেকট্রন মিন্স পাই বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, পাই ইলেকট্রনের সংখ্যা কি, ইলেকট্রনের সংখ্যা হয় 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। হ্যাঁ, সংখ্যক আমরা যদি বলি সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারা হলো এরোমেটিক যৌগ।
এরোমেটিক যৌগ। আবার বলছি, খেয়াল করো, চক্রাকার যৌগের মধ্যে যদি এই যে চক্রাকার বদ্ধশিকল যৌগের মধ্যে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, যেখানে n ইজিক্যাল 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে, তারা হলো এরোমেটিক যৌগ। তাদেরকে কি বলবো আমরা? এরোমেটিক যৌগ। তাহলে কারা এটা? এটার মধ্যে দেখো, আমরা যদি 4n+2 n যদি তোমার 0 হয়, তাহলে 4 × 0 + 2, তার মানে কি 2। অর্থাৎ এই যৌগটির মধ্যে একটি এখানে সিগমা বন্ধন, ডাবল বন্ড থাকলে একটি সিগমা, একটি পাই, অর্থাৎ প্রত্যেকটি বন্ধনে 2টি ইলেকট্রন থাকে, তাহলে একটি পাই বন্ধনে 2টি পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে মান 2 পাওয়া গেল। এরকম মান 0, 1, 2, 3 বসিয়ে যদি তুমি হিসাব করতে পারো, তাহলে ওই সংখ্যক পাই ইলেকট্রন যদি থাকে, তাহলে সেই যৌগগুলো হবে এরোমেটিক। এই ক্ষেত্রে হিসাব করলে আমরা বুঝে যায়, যদি n এর মান 0 হয়, তাহলে 4n+2 কত হয়? 4n+2, যদি n যদি 0 হলে, n 0 হলে এটি আসে তোমার কত? 2। আর যদি n যদি 1 হয়, তাহলে এটি এই মানটি আসে, এই মানটি কত আসবে? 6। n যদি 2 হয়, তাহলে এই মানটি আসবে 10। অর্থাৎ n যদি 3 হয়, তাহলে এই মানটি আসবে 14। অর্থাৎ চক্রাকার যৌগের মধ্যে যদি 2টি পাই ইলেকট্রন থাকে, যদি 6টি পাই ইলেকট্রন থাকে, যদি 10টি পাই ইলেকট্রন থাকে, যদি 14টি থাকে, তাহলেই তারা কি হবে? এরোমেটিক যৌগ। এছাড়া তারা এরোমেটিক যৌগ হবে। তাহলে আমরা বুঝলাম যে এটি এলিসাইক্লিক যৌগ, এটি সাইক্লোবিউটেন, এটি এলিসাইক্লিক, এটি এলিসাইক্লিক, কিন্তু এটি এরোমেটিক। তাহলে যে সকল চক্রাকার যৌগের মধ্যে কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে এরোমেটিক যৌগ বলা হয়। এখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে তুমি দেখো, এটি কিন্তু এরোমেটিক যৌগ কিনা একটু দেখে নাও। বেনজিন একটি এরোমেটিক যৌগ। কেন? এটি কিন্তু বেনজিন, এখানে 3টি দ্বিবন্ধন আছে, তাহলে 3টি দ্বিবন্ধনে এই পাই বন্ধন কয়টি? 3টি পাই বন্ধনে ইলেকট্রন সংখ্যা 3 × 2 কত? 6। তাহলে আমরা এখান থেকে 6 পাচ্ছি। তাহলে এটি এরোমেটিক যৌগ। হ্যাঁ, আবার যদি এইটি এরোমেটিক যৌগ কিনা দেখো, এটি এখানে কয়টি পাই ইলেকট্রন? 4টি পাই বন্ধন, তাহলে 4 × 2 কত? 8। কিন্তু আমরা কোথাও কিন্তু 8 পাচ্ছি না। 8 যেহেতু পাচ্ছি না, তাহলে এই যৌগটি এটা দেখো, অক্টাটেট্রাইন, সাইক্লোঅক্টাটেট্রাইন, অক্টাটেট্রাইন, এই যৌগটি তোমার এরোমেটিক যৌগ নয়। এরোমেটিক যৌগ নয়, তাহলে সেটি কি? অবশ্যই এলিসাইক্লিক। এই তাহলে আমরা বুঝলাম যে এই কার্বোসাইক্লিক যৌগকে আবার দুইটি ভাগে ভাগ করা, একটি এলিসাইক্লিক আর একটি এরোমেটিক। যে সকল যৌগের ধর্ম এলিফ্যাটিক যৌগের নেই, তাদেরকে এলিসাইক্লিক। আর যে সকল যৌগের চক্রের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় এরোমেটিক। তাহলে এরা হলো এরোমেটিক যৌগ। যেমন বেনজিন একটা এরোমেটিক যৌগ, বেনজিন। তারপরে তোমার এটাও এরোমেটিক যৌগ, দেখে নাও। এগুলো তো সাইক্লোঅক্টাটেট্রাইন এরোমেটিক যৌগ নয়। বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, এই 3টি এরোমেটিক যৌগ। যেমন এটি বেনজিন, যদি একটি চক্র থাকে, দুইটি চক্র থাকে, 2টি ষড়ভুজাকার চক্র, 10টি পাই ইলেকট্রন। দেখো এখানে 10টি পাই ইলেকট্রন। এটা ন্যাপথালিন, এটি কি? ন্যাপথালিন। এটি বেনজিন, এটি দেখো, এটি কি হবে? এটি হলো অ্যানথ্রাসিন।
অ্যানথ্রাসিনের মধ্যে দ্বিবন্ধন কয়টি দেখো, এই যে দ্বিবন্ধন কয়টি, তাহলে দ্বিবন্ধন কয়টি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7 দুগুণে কত, 14। তাহলে 7 ইন্টু 2 মানে 14টি পাই ইলেকট্রন, 14টি পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। তাহলে 14টি পাই ইলেকট্রন হিসাব করে পাওয়া যায় কোত্থেকে, এই যে n এর মান যদি 3 হয় 14টি পাই ইলেকট্রন হয় 4n + 2। তাহলে এটা হলো অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন এটিও একটি অ্যারোমেটিক যৌগ। তাহলে এরা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার আমরা যাব কিসে, তোমার হেটারোসাইক্লিক কম্পাউন্ড। তাইলে হেটারোসাইক্লিক কারা ছিল, এটি ছিল কি হেটারোসাইক্লিক। তাহলে এরা ছিল হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক যৌগ আবার দুই প্রকার। যে সকল হেটারোসাইক্লিক যৌগের ধর্ম কি এলিফ্যাটিক যৌগের ন্যায় তাদেরকে বলা হয় হেটারো এলিসাইক্লিক, হেটারো এলিসাইক্লিক। আর যে সকল যৌগের অণুতে 4n+2 সংখ্যক ইয়া থাকে, পাই ইলেকট্রন থাকে, তারা হলো হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক কি থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রন থাকবে। তাইলে তারা হবে হেটারো অ্যারোমেটিক। আর এটা হবে হেটারো এলিসাইক্লিক। যেমন এটা হেটারো এলিসাইক্লিক, যেমন এটা কি, এই যে এটা হেটারো এলিসাইক্লিক, এর ধর্ম কি তোমার এলিফ্যাটিক যৌগের নেই। আর এটি হলো কি হেটারো অ্যারোমেটিক। এরকম হেটারো অ্যারোমেটিক আরো কতগুলো আছে একটু আমরা জেনে নিই। যেমন 1 2 3 4, এটা হলো থায়োফিন। এখানে দুইটা দ্বিবন্ধন আছে। এখানে তোমার মনে হতে পারে যে পাই ইলেকট্রন এখানে দুইটা, আসলে কিন্তু পাই ইলেকট্রন এখানে 6টা। 6টা পাই ইলেকট্রন আসলে পাই বন্ধন গঠিত কাদের মাধ্যমে, পি পি অরবিটালের ইলেকট্রনের মাধ্যমে। তাহলে পি অরবিটালের ইলেকট্রন এখানে সালফারের মধ্যে পি অরবিটালের ইলেকট্রন দেখো দুইটা লোন পেয়ার আছে পি অরবিটালে, একটা লোন পেয়ার এই চক্রের সাথে সমতলে অবস্থান করে, ফলে এটিও অনুরণনে অংশগ্রহণ করে, ফলে এটি কি থায়োফিন। এটি হেটারো কি অ্যারোমেটিক। আবার যদি অক্সিজেন হয় সেটাও হেটারো অ্যারোমেটিক, এটাকে বলা হয় ফিউরান। কি বলা হয়, ফিউরান। আবার বলছি এখানে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে যে এখানে আমি তো বন্ধন দেখতে পাচ্ছি না, এখানে তো বন্ধন নাই, দুইটা দ্বিবন্ধন আছে। তাহলে দুইটা দ্বিবন্ধনে পাই ইলেকট্রন কত, পাই ইলেকট্রন হলো 2 পাই। 2 পাই ইলেকট্রন কত হলো, দুইটা দ্বিবন্ধনে 2 × 2 মানে কি 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন আছে দুইটা দ্বিবন্ধনে। আর এই যে পি অরবিটালে, দুইটা পি অরবিটালের মধ্যে দেখো একটা পি অরবিটাল হলো এই এই সমতলের সাথে উলম্ব বরাবর, অর্থাৎ এটা যদি সমতলটা হয় এরকম সমতল, মনে করো এরকম সমতল, সমতলের মধ্যে এই পাই অরবিটালে দুইটা ইলেকট্রন আছে এখানে, আর এটা সমতলের দ্বিবন্ধন, এখানে পাই অরবিটাল, তারা দ্বিবন্ধন গঠন করে ফেলছে, এই গঠন করতে পারে নাই। যেহেতু গঠন করতে পারে নাই তাহলে সেটা কি হবে, এদের সাথে অনুরণন বা রেজোন্যান্সে অংশগ্রহণ করে, তখন এটাও একটি, তখন এখানে 6টি পাই ইলেকট্রন পায় টোটাল। আরো পি ইলেকট্রন কয়টি, পি ইলেকট্রন 2টি, তার মানে টোটাল হলো 6 ইলেকট্রন, 6টি ইলেকট্রন, ফলে এটিও কি হেটারো অ্যারোমেটিক। এরকম আরেকটি আছে, সেটি পড়লে তোমার এটা শেষ হবে, সেটি হলো পাইরন। সেটি কি পাইরন, এই এন, এটি দেখো নাইট্রোজেনের সাথে থেকে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এটা একটা পাই, এই যে ইলেকট্রন থাকবে মুক্ত দূরের ইলেকট্রন নাইট্রোজেনের সাথে, এটা দ্বিবন্ধন, এই 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 এটি হলো পাইরন। খেয়াল রাখবে এটি পাইরন। এটা তোমাদের বায়োলজিতে বা
জীববিজ্ঞানের মধ্যে এই যৌগটি কাজে লাগে। আচ্ছা, এবার আমরা শ্রেণীবিভাগ এখানে শেষ হলো। আমরা এবার পুরোপুরি শ্রেণীবিভাগটা পূর্ণরূপে লিখব। তাহলে আমরা আসি যে জৈব যৌগকে দুইটি ভাগে ভাগ করা হয় প্রধানত। একটি হলো মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগ। আর এরপরে এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো কি সম্পৃক্ত এলিফ্যাটিক যৌগ, আরটি অসম্পৃক্ত এলিফ্যাটিক যৌগ। এই সম্পৃক্ত কি কার্বন কার্বন একক বন্ধন, এটাকে বলা হয় অ্যালকেন। এটি আবার কি দুইটা ভাগে বিভক্ত। একটি হলো শাখাবিহীন আর এটি কি শাখান্বিত বা শাখাযুক্ত। এইগুলো দুটি ভাগ। আর এখানে আসবে অসম্পৃক্তর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে অথবা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে। সেই জন্য এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় অ্যালকিন, আর একটিকে বলা হয় অ্যালকাইন। তাহলে এটি হলো কার্বন যদি দ্বিবন্ধন থাকে সেটি অ্যালকিন, যদি ত্রিবন্ধন থাকে সেটি অ্যালকাইন। এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ওই যে বললাম, একটি শাখান্বিত, একটি শাখাবিহীন কি শাখান্বিত। আর এটিও একটি শাখাবিহীন আর এটি কি শাখান্বিত বা এই শাখাযুক্ত, যেটাই তুমি লিখো। এরপরে আসো বদ্ধ শিকল জৈব যৌগকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো কি তোমার কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। হ্যাঁ, এরা কারা? যেমন এটা কার্বোসাইক্লিক, দেখো এটা কার্বোসাইক্লিক, এটা কার্বোসাইক্লিক। এটি কি বেনজিনো কার্বোসাইক্লিক। দেখো এখানে দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, এটা CH CH CH। এখানে চক্রের মধ্যে সবগুলো পরমাণু কার্বন দ্বারা গঠিত। এটা CH2, এটা CH2, এটা CH2। এটি তোমার এরা কার্বোসাইক্লিককে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো তোমার কি এলিসাইক্লিক, যেমন এটা এলিসাইক্লিক। এখানে একক বন্ধন আছে অথবা এদের ধর্ম এলিফ্যাটিক যৌগের নেই, এটি এলিসাইক্লিক। আর এটা হলো অ্যারোমেটিক কি বেনজিন। কারণ এর মধ্যে কি আছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে। এটা বেনজিন, এটা অ্যারোমেটিক। কেন কি থাকবে? 4n+2 কি সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। ইলেকট্রন থাকলে তারা কি অ্যারোমেটিক, যেমন বেনজিন অ্যারোমেটিক। আবার এটি হলো আবার এখানে আবার ওই যে দুইটা ভাগ কি কার্বোসাইক্লিক একটা, আর একটা কি হেটারোসাইক্লিক কোনটা? যেমন আমরা দেখাচ্ছি, এটি হেটারোসাইক্লিক।
চক্রের মধ্যে কার্বন ছাড়াও অন্য একটি পরমাণু এখানে যুক্ত, এটি ইথিলিন অক্সাইড। আরেকটি হেটারোসাইকেল আমরা দেখাই পিরিডিন, এটি হলো পিরিডিন, এটি হেটারোসাইক্লিক যৌগ। এটি দ্বিবন্ধন, এটি হেটারোসাইক্লিক যৌগ, বুঝতে পারছো? এটি হেটারোসাইক্লিক, এটি হলো পিরিডিন, পিরিডিন। আর এটি ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। হ্যাঁ, এটি হলো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আর এটা কি? বেনজিন। আচ্ছা, এইটাও আবার হেটারোসাইক্লিক, আবার কয় প্রকার? দুই প্রকার। একটি হলো কি, দেখো হেটারোসাইক্লিক আবার দুই প্রকার। একটি হলো কি, একটি হলো এলিসাইক্লিক, একটি হলো হেটারো এলিসাইক্লিক, হেটারো এলিসাইক্লিক, আর এটা হলো হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক কেন? এর অনুতে 4n+2 সংখ্যক কি থাকবে? পাই ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে এটার উদাহরণ কি? ওই যে সেটা হলো হেটারোসাইক্লিক। কার্বন, এখানে কার্বন থাকবে, আর যে পরমাণু থাকবে পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, অথবা কি এলিফ্যাটিক যৌগের ন্যায়। আর এরা হলো যেমন এখানে আমরা দেখাচ্ছি, এটা হলো তোমার কি থাইওফিন, এটা হলো হেটারো অ্যারোমেটিক, কারণ এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা 6। এখানে এই যে একটা মুক্ত দূর ইলেকট্রন আছে অক্সিজেন পরমাণুতে, দুইটা মুক্ত দূর, দুইটা পি অরবিটালে থাকে। একটি পি অরবিটাল এই চক্রটা, সমতলীয় চক্রটা কি লম্ব বরাবর থাকে, ফলে এই পাই ইলেকট্রনগুলোর সাথে সে পুনরণনে অংশগ্রহণ করতে পারে। এটি হলো তোমার ফিউরান, ফিউরান। আর ওই যে পিরিডিন তো আগে দেখাইছি, এটা পিরিডিন। তাহলে এটি কি? পিরিডিন, এটি হলো পিরিডিন। দেখো, তাহলে এই হলো আমাদের, এটি কি? পিরিডিন। আমরা একটু আগেই লিখছি, তারপর এটা লিখলাম পিরিডিন, এটি হলো পিরিডিন। তাহলে এটি হেটারোসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক যৌগ। তাহলে এই ছিল, এটা বুঝতে পারছো কিনা, এটা পিরিডিন। তাহলে এই হলো জৈব যৌগের শ্রেণীবিভাগ। আমরা প্রথমে এই জৈব যৌগের শ্রেণীবিভাগটা জানার জন্য আমাদেরকে প্রথমে জৈব যৌগের সংজ্ঞা আমরা জেনেছি, তারপরে জানলাম প্রাণশক্তি মতবাদ, জানলাম হাইড্রোকার্বন, জানলাম হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ জানলাম, তারপরে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগটি আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা জৈব যৌগের শ্রেণীবিভাগটি খুব ভালো করে বুঝেছো। যদি এখানে তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই অন্যান্য ভিডিও লেকচারের ক্লাসগুলো দেখবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে আমি উদ্বুদ্ধ হয়ে তোমাদের জন্য আরো বিভিন্ন টপিকসের উপর ক্লাস নিতে পারি। ধন্যবাদ তোমাদের সবাইকে।